কে কে ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। বল হরি 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 বল হরি বল, বল হরি 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 বল, বল হরি 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 বল, বল হরি হরি বল। আমরা চারজন ধীরে ধীরে শ্মশানের পথে এগিয়ে চলেছি। সবে সবে সন্ধ্যা নেমেছে। দিনের আলো তখনও পুরোপুরি মিলিয়ে যায়নি। আমাদের পাড়ার খেন্তি বুড়ি আর নেই। বহুদিন ধরে অসুখে ভুগে ভুগে আজ সকালেই তার মৃত্যু হয়েছে। সংসারে তার আর কেউ নেই। গরিব বিধবা বয়স্ক বৃদ্ধা ঠোঙা বানিয়ে নিজের খরচ চালাত। নিজের বলতে এই পাড়া আর পাড়ার মানুষজনই ছিল তার শেষ আশ্রয়। তাই তার মৃত্যুর পর দাহ করার দায়িত্ব এসে পড়েছে পাড়ার ক্লাবের ছেলেদের কাঁধে। সেই দায়িত্ব নিয়েই আমরা চার বন্ধু আজ তার এই নিথর দেহ কাঁধে নিয়ে বেরিয়েছি। কাশবনিয়া গ্রামের শ্মশানটা গ্রাম থেকে খানিকটা দূরে। দিনের বেলাতেই এই পথটা লম্বা মনে হয়। সন্ধ্যার পর যেন এই পথটা আরও দীর্ঘ হয়ে যায়। তার উপর আজ গরমটাও ভালোই পড়েছে। মিথ্যে বলবো না, এই লাশ কাঁধে নিয়ে হাঁটতে আমাদের সবারই কষ্ট হচ্ছিল। তবু থামার উপায় নেই। বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল। মাটির রাস্তার দুপাশে নিচু কুঁড়ে ঘরগুলোতে টিমটিম করে সন্ধ্যা প্রদীপের আলো জ্বলে উঠেছে। রাস্তার পাশের চায়ের দোকানগুলোতেও সন্ধ্যের জমায়েত বসে গেছে। এমন সময় বিজন আফসোসের সুরে বলে উঠল, আজ রবিবার, কোথায় ভেবেছিলাম ক্লাবে বসে আড্ডা দেবো, তা না করে এখন শ্মশানে যেতে হচ্ছে। এসব বলিস না, দেখবি খেন্তি বুড়ি উঠে তোর গলাটাই টিপে ধরেছে। হারু ছেলেটি একটু ভীতু, অন্ধবিশ্বাসী আর কুসংস্কারী। আমার কথা শুনেই সে আঁতকে উঠল। এই বাপ্পা, বাজে কথাগুলো বলিস না তো। মা বলে পর সন্ধেবেলা এসব বললে নাকি অমঙ্গল হয়। দেবু খিকখিক করে হেসে বলল, সন্ধ্যেবেলায় মরা কাঁধে নিয়ে যাচ্ছিস যখন, তখন সবকিছুই হতে পারে, বুঝলে আমার হারাদান। বিজন হারুকে ভয় দেখানোর জন্য যোগ করল, আচ্ছা হারু, খবরদার মরা নিয়ে যেতে যেতে পেছন ফিরে তাকাস না যেন, না হলে। ভালো হচ্ছে না কিন্তু। আমি এবার পালিয়ে যাব বলে দিলাম। বিজন আর দেবু হেসে উঠল। আমি বললাম, এই তোরা চুপ করতো, ও চলে গেলে আমাদের একটা কাঁধ কমে যাবে। তখন বুড়িকে শ্মশানে নিয়ে যাব কি করে আমরা? আমার ধমকে বাকিরা চুপ করে গেল। এরপর একটু এগোতেই আশেপাশের লোকালয়, বাড়িঘর সব ফুরিয়ে এলো। পথটা সরু হয়ে বেঁকে গেল বাঁশবনের দিকে। এই বাঁশবন পেরোলেই শ্মশানের রাস্তাটা পড়বে। আমরা কিছু দূর এগোতেই হঠাৎ যেন কোনো জাদু বলে আকাশের রং লালচে হয়ে উঠল। গরম হাওয়ার জায়গায় বইতে শুরু করলো শীতল বাতাস। আমাদের ক্লান্তি যেন মুহূর্তে কমে গেল। শরীরের ঘাম নিমেষে শুকিয়ে গেল। মরেছে। আকাশের অবস্থা তো ভালো ঠেকছে না। বৃষ্টি হবে নাকি রে? হতে পারে, তাড়াতাড়ি পা চালা। আমরা চারজনেই নিজেদের হাঁটার গতি বাড়ালাম। দ্রুত পা ফেলে বাঁশবন পেরিয়ে আমরা শ্মশানে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকে আমরা লাশটা নামিয়ে রাখলাম। হারু আর বিজন গিয়ে একজন ডোমকে ধরে নিয়ে এলো। পাঁচিল দেওয়া বাঁধানো ঢিপির ওপর দেহটি রেখে সে চিতার ব্যবস্থাটা করে ফেলল। বুড়ির দেহে আগুন ধরানো হতেই ডোম আমাদের জানালো মরা পড়তে সময় লাগবে, তাই আমরা যেন কিছুক্ষণ পরে আসি। ডোমের এই কথা শুনে হারু যেন হাঁপ ছেড়ে বাঁচল। আরে ও তো ঠিকই বলেছে, শ্মশানে বসে বসে বুড়ি পুড়ছে, সেটা দেখার ইচ্ছে নেই আমার। চল আমরা বেরিয়ে যাই। সামনেই ভম্বলের দোকান আছে, সেখানে গিয়ে বসে অপেক্ষা করি। কয়েক ঘন্টা পর আবার না হয় আসবো। এমনিতেও মনে হচ্ছে বৃষ্টি হবে রে।
বুড়ি তো শেডের তলায় নিশ্চিন্তে পুড়বে, আর আমরা আমরা বাইরে ভিজে মরবো। তার চেয়ে ভালো না, চল বোম্বলের চায়ের দোকানে বসে একটু চা আর তেলে ভাজা খেয়ে আসি। চল। আমরা হারুর কথা মতোই কাজ করলাম। ডোমের হাতে কিছু পয়সা দিয়ে শ্মশান ছেড়ে বেরিয়ে পড়লাম। শ্মশান থেকে মিনিট 2 হাঁটলেই ভম্বলের চায়ের দোকান। এই শ্মশান চত্বরে আর কোনো চায়ের দোকান নেই, কেবল এই ভম্বলের দোকানই একমাত্র ভরসা। আমরা সেই দিকেই পা বাড়ালাম। ততক্ষণে বাতাসের গতি বেশ বেড়েছে। আকাশে গুম গুম করে চাপা শব্দ হচ্ছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। কিছুক্ষণ পর দোকানের সামনে পৌঁছে দেখি দোকান ফাঁকাই আছে। ভম্বল বেঞ্চে বসে বসে ঢুলছে। আমি কাছে গিয়ে ওকে ডাকলাম, এই ভম্বল, কিরে ঘুমোচ্ছিস নাকি? হ্যাঁ, কে কে এলো? এই যে তোর ঠাকুরদা নিজের বন্ধুদের সাথে এখানে চা খেতে এসেছে রে শালা। দোকান খুলে তুই ঘুমোচ্ছিস? লজ্জা করে না? ভম্বল তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে একটু লজ্জা লজ্জা গলায় বলল, না আসলে আজ খদ্দের তেমন নেই তো, তাই এই চোখটা লেগে গিয়েছিল। আপনারা চা খাবেন তো? আরে চা তো খাবোই, কিন্তু শুধু চা কেন? তেলে ভাজা হবে না? হবে হবে, একদম হবে। আপনারা আপনারা বসুন না, এই আমি আমি স্টোভ জ্বালিয়ে এক্ষুনি করে দিচ্ছি, জানেন। আমরা মুখোমুখি দুটো বেঞ্চে বসে পড়লাম। একদিকে আমি আর হারু, আর আমাদের ঠিক সামনে দেবু আর বিজন। বাইরে বাতাস তখন আরও জোরে বইতে শুরু করেছে। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তো বিজন বলল, সকাল থেকে এত গরম ছিল, আর এখন মুহূর্তের মধ্যে কেমন ঠান্ডা হয়ে গেল দেখছিস? একেই বলে প্রকৃতির খেয়াল। ঠিকই বলেছিস রে, এই সময় ক্লাবে বসে আড্ডা দিলে কত ভালো হতো বল। হ্যাঁ, কেন, এখানেই বা কাম কি আছে? ক্লাবেও তো আমরাই থাকতাম, আড্ডার জায়গাটাই তো শুধু বদলেছে, আমরা তো একই আছি। এই বৃষ্টির মধ্যে চা আর তেলে ভাজার সঙ্গে গল্প শোনার মজাটাই কিন্তু আলাদা। ঠিক বলেছিস বাপ্পা। আর সেই গল্পটা যদি ভূতের হয় তাহলে তো কথাই নেই। ধুর, ওইসব গাঁজা করে গল্প শুনতে না আমার একদম ভাল লাগে না। ভূতের গল্প মানে গাঁজাখড়ি, এই কথা ঠিক, কিন্তু কিন্তু শুনতে যে মজা লাগে সেটা তো অস্বীকার করা যায় না। আসলে আমরা সকলেই অল্প স্বল্প ভূতে বিশ্বাস করি। না ভাই, আমি ভূতে বিশ্বাস টিশ্বাস করি না। হারু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, সত্যি তুই ভূতে বিশ্বাস করিস না? না রে, সবাই তোর মতো তোর ভীতু হয় না। কিন্তু ভূতে বিশ্বাস করিস না কেন? ভূত তো সত্যিই আছে। তাই নাকি? তুই দেখেছিস? না মানে আমি নিজের চোখে দেখিনি, কিন্তু বিশ্বাস করি। আমি আবার চোখে না দেখলে এসব কিছুই বিশ্বাস করি না ভাই। আমি কথাটা একটু জোর দিয়েই বললাম। আমি না দেখলেও আমার পরিবারের অনেকে কিন্তু ভূত দেখেছেন, আর তারা যে মিথ্যে বলার লোক নন সেটা সবাই জানে। এমনকি আমার দাদুও ভূত দেখেছিলেন। দাদু? মানে তোর মায়ের বাবা? না না বাবা, বাবার বাবা। আমি ওনাকেও দাদু বলতাম। আমি যখন ছোট ছিলাম তখন সেই ভূতের গল্পটা উনি আমাকে বহুবার শুনিয়েছেন। তাই নাকি? তোর মনে আছে গল্পটা? হ্যাঁ, মনে আছে বই কি। তাহলে এখনই গল্পটা আমাদের বল না। এখন মানে এখনই ভূতের গল্প বলবো? সামনে শ্মশান, মরা পড়ছে রে, এর মধ্যে ভূতের গল্প? আরে ভয় পাচ্ছিস কেন? আমরা তো সবাই আছি। আরে বল না ভাই, তুই এমনিতেই কত গুছিয়ে কথা বলিস জানিস তো তুই। তোর মুখে গল্প শুনতেও ভালো লাগবে, আর আমাদের সময়টাও কেটে যাবে। হারু কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপরে বলল, আচ্ছা ঠিক আছে, তবে আগে চা আর তেলে ভাজাটা আসুক। আগে পেট পুজো, তারপর গল্প। পেটুক কোথাকার। বৃষ্টির বেগ আগের থেকে বাড়লেও খুব জোরে পড়ছে না, তবে হাওয়ার দাপট তীব্র। আমরা ভম্বলের দোকানের টিনের চালার নিচে বসে থাকলেও হাওয়ার ঝাপটায় বৃষ্টির ছাঁট মাঝে মাঝেই গায়ে এসে লাগছে। এর মধ্যেই চা আর তেলে ভাজাও এসে গেল। হারু একেবারে হামলে পড়ে সবার আগে একটা বেগুনি তুলে নিল। আমরা তিনজন
চুপচাপ ওর দিকে তাকিয়ে রইলাম। বেগুনি শেষ করে চায়ের ভাঁড়ের দিকে হাত বাড়াতেই বিজন বলল, এই, তুই এবার গল্প শুরু করবি কি, না খালি গিলেই যাবি? হারু একটা ভাঁড় তুলে নিয়ে হেসে বলল, আরে বলছি রে বাবা, বলছি। এই বলে সে চায়ের ভাঁড়ে একটা লম্বা চুমুক দিল। তারপর ভাঁড়টা পাশে রেখে মাটির দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। বুঝলাম মনে মনে ও গল্পটা গুছিয়ে নিচ্ছে। কয়েক মুহূর্ত পর হারু ধীরে ধীরে বলতে শুরু করলো। আমার দাদুরা ছিলেন 3 ভাই আর 1 বোন। দাদু ছিলেন সবার ছোট। তার দিদি কমলার বিয়ে হয়েছিল সেই বছরের বৈশাখ মাসে। বকুলবাটি একটা ওই গ্রাম বলতে পারিস। সেই বছরই পড়েছিল তাদের প্রথম জামাই ষষ্ঠী। প্রথমবার বলে কথা, মেয়ে জামাইকে তো আর সাধারণভাবে নিমন্ত্রণ করলে চলে না। তাই পরিবারের সকলে মিলে সিদ্ধান্ত নিল বাড়ির ছোট ছেলে অর্থাৎ আমার দাদুকেই পাঠানো হবে। দিদি আর জামাইবাবুকে আনতে যাবে। দাদুও উৎসাহ সহ দিদির শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। বকুলবাটি ছিল একেবারে পচ মারাগা, বুঝলি। সেখানে খুব বেশি ট্রেন থামতো না। বিকেলের দিকে মাত্র একটা ট্রেনই যেত, ওই বকুলহাটির দিকে। দাদু সেই ট্রেনেই উঠলেন। প্রায় 3 ঘন্টা যাত্রা করার পর সন্ধ্যা প্রায় 7টা নাগাদ তিনি বকুলবাটি স্টেশনে নামলেন। ট্রেন চলে যেতেই চারপাশ হঠাৎ খুটখুটে অন্ধকারে ঠেকে গেল। স্টেশন একেবারে ফাঁকা, নির্জন। চারিদিকে ধু ধু করছে। এইরকম শুনশান স্টেশনে কি তিনি কল্পনাও করেননি। একটু ঘাবড়ে গেলেও স্টেশনের বাইরে এলেন এইভাবেই, যদি অন্তত একটা ভ্যান বা রিক্সা পাওয়া যায়। কিন্তু বিধিবাম, স্টেশনের বাইরের চত্বরটাও ভিতরের মতনই ফাঁকা। মানুষ তো দূরের কথা, একটা কুকুর পর্যন্ত চোখে পড়ল না। দিদির শ্বশুরবাড়িতে দাদু আগেও এসছিলেন, তবে সেসব দিনের বেলায়, বুঝলি। এমন খুটখুটে অন্ধকার পথে, অচেনা গ্রাম, হাঁটার অভিজ্ঞতাও তার ছিল না। তবু অন্ধকার যতই হোক না কেন, রাস্তা চিনতে তার অসুবিধা হওয়ার কথা নয়। একবার যে পথ তিনি হেঁটেছেন, সে পথ তিনি কখনো ভুলতেন না। তাই লোকজন না দেখলেও দিদির শ্বশুরবাড়ি পৌঁছানো নিয়ে তার বিন্দুমাত্র চিন্তা ছিল না। তিনি জানতেন স্টেশনের পাশের রাস্তাটা ধরে ধরে প্রায় 45 মিনিট সোজা নাক বরাবর হাঁটলেই তিনি নিজের গন্তব্যে পৌঁছে যাবেন। আর দেরি না করে দাদু বোধহয় নির্জন পথ দিয়েই এগিয়ে গেলেন। ধীরে সুস্থে পা চালিয়ে কিছু দূর এগোতেই দাদুর নাকে এসে লাগলো এক অদ্ভুত মন কাড়া সুগন্ধ। তেলে ভাজা জাতীয় কিছু ভাজা হচ্ছে খুবই কাছে, এবং সেই খাবারের গন্ধেই এত দূর পর্যন্ত ভেসে আসছে। দাদু অনেকক্ষণ আগেই বাড়ি থেকে বেরিয়েছিলেন, তাই গন্ধটা পেতেই তার পেটের ভেতর হালকা হালকা খিদে চাগার দিতে শুরু করলো। তিনি যতই এগোচ্ছিলেন গন্ধটা ততই স্পষ্ট হয়ে উঠছিল। হাঁটতে হাঁটতে দাদু এসে দাঁড়ালেন শ্মশানতলায়। এই রাস্তায় বকুলহাটির একমাত্র শ্মশান রয়েছে, তাই এই রাস্তার নাম শ্মশানতলা। হঠাৎই দাদু দেখতে পেলেন সামনে 7-10 দূরে শ্মশানের গেটের বাইরে একটা ছোট্ট ছাউনি দেওয়া দোকান। সেখানে ঝোলানো রয়েছে একটা বোর্ড। বড় বড় অক্ষরে সেখানে লেখা আছে শ্মশানতলার চপের দোকান। মাঝবয়সী একজন লোক কালো কড়াইতে তেলে ভাজা ভাজছে। ফুটন্ত তেলের মধ্যে আলুর চপ ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই বাতাসে ছড়িয়ে পড়েছে সেই দারুণ গন্ধ। এই রাস্তা দিয়ে দাদু আগেও গিয়েছেন, কিন্তু এমন দোকান তার চোখে কখনো পড়েনি। অবশ্য এখন তার যাতায়াতও খুব বেশি ছিল না। মনে হয় হয়তো এই দোকানটি শুধু সন্ধেবেলাই খোলে। তবু একটা প্রশ্ন তার মাথায় এলো, এই নির্জন রাস্তায় যেখানে লোকজনের কোনো চিহ্ন নেই, সেখানে দাঁড়িয়ে কার জন্য এত মন দিয়ে লোকটা তেলে ভাজা ভাজছে? দাদু ধীরে পায়ে এগিয়ে গেলেন ওই দোকানের দিকে। সেখানে গিয়ে বললেন, ও ভাই, 2টো আলুর চপ দাও তো। দোকানের লোকটা দাদুকে প্রথমে খেয়াল করেনি, তাই হঠাৎ দাদুর কথা শুনে সে চমকে উঠল। তারপর সে পাল্টা এমন একটা কথা বলল যে আমার দাদুরও চমকে যাওয়ার অবস্থা।
লোকটা কুণ্ঠিত গলায় জিজ্ঞাসা করলো, বাবু, বলছি আপনি মানুষ না ভূত? মানে? মানে আপনি কি শ্মশানের ভেতর থেকে এলেন নাকি অন্য কোথাও থেকে? না না, শ্মশান থেকে আসবো কেন? আমি এই দূরের একটা গ্রাম, ওখান থেকে আসছি। এখানে আমার দিদির শ্বশুর বাড়ি আছে, সেখানেই যাব। তবে অনেকক্ষণ বেরিয়েছি তো, তার ওপর অমন সুন্দর আলুর চপের গন্ধে আর থাকতে পারলাম না, তাই খেতে চলে এলাম ভাই। লোকটা যেন হাঁফ ছেড়ে বাঁচল। ও, আপনি তাহলে মানুষ? আচ্ছা আচ্ছা, আসলে আমি প্রথমে বুঝতে পারিনি। মানুষ মানে? তোমার কাছে কি মানুষ ছাড়া আর কেউ চপ খেতে আসে নাকি? ও, ছাড়ুন বাবু, এসব কথা বলে আর কি হবে। বেশ, এখন তাড়াতাড়ি দুটো তেলে ভাজা দাও তো, খুব খিদে পেয়েছে বললে। আগে আগে আগে, কিন্তু তেলে ভাজা তো আর নেই। নেই মানে? ওই তো কড়াইতে 5-5টা আলুর চপ ভাজা হচ্ছে দেখছি। হ্যাঁ, কিন্তু এগুলো তো আমার শেষ খদ্দেরদের জন্য। তারা এসে এগুলো না পেলে তো উৎপাত করবে। আরে বাবা, খদ্দের এলে আবার ভেজে দেবে ক্ষণ, এখন আমায় দাও তো। কি করে ভাজবো বাবু, আর যে আলু নেই। আর এমনিতেই এখন দোকান বন্ধ করার সময়। আরে বাবা, তোমার খদ্দেররা তো রোজই তোমার হাতে তেলে ভাজা খায়। আমি তো শুধু আজই খেতে এলাম, কালই চলে যাব। আর তাছাড়া রাস্তাঘাট তো পুরো ফাঁকা, এত রাত্রে আর তোমার খদ্দেররা আসবে না, আমায় দিয়ে দাও। না বাবু, ওরা আসবে। ওরা রোজ রাত করেই আসে। আচ্ছা বাবা, আমি তো সব কটা চপ চাইছি না, দুটো খাবো মাত্র, বাকি 3টে তুমি ওদের মধ্যে ভাগ করে দিও খন। অনেক টানাপোড়েনের পর শেষমেশ দোকানদার বাধ্য হলো দাদুকে দুটো আলুর চপ দিতে। শালপাতায় মোড়া গরম গরম মুচমুচে চপের গন্ধেই দাদুর মনটা একেবারে হলে গেল বুঝলি। মুখ দিয়েই বুঝলেন ও এমন স্বাদের আলুর চপ তিনি আর আগে কখনো খাননি। কিন্তু এখানেই কিন্তু গল্প শেষ নয় ভাই। খেতে খেতে তিনি দোকানদারের সঙ্গে গল্প জুড়লেন এবং তাকে জোরাজুরি করে একে একে বাকি 3টে আলুর চপও খেয়ে ফেললেন। দোকানদার প্রথমে দিতে চাইনি, কিন্তু দাদুর জোরাজুরিতে শেষ পর্যন্ত সে দিতে বাধ্যই হলো। খাওয়া শেষ করে দাদু দাম মিটিয়ে দিয়ে বললেন, আহ, কি খাওয়ালে গো চপগুলো ভাই, মনে থাকবে সারিয়ন। পারলে কাল আবার খেতে আসবো বুঝলে। এখন চলি। আপনি তো জোর করেই সব খেয়ে নিলেন, কিন্তু এরপর আমার খদ্দেররা এসে কি কাণ্ড করবে কে জানে। আরে, এটার জন্য চিন্তা করছো কেন? তোমার খদ্দেররা যদি তোমার ওপর চোটপাট করে, তাহলে তাদের আমার কাছে পাঠিয়ে দিও, আমি এক একটাকে শায়েস্তা করে দেবো, কেমন? কি বলছেন বাবু, ওদের আপনি শায়েস্তা করবেন? আলপাত করবো। আমার গায়ে কত কুষ্টি করেছি জানো? কতজন আমার এই খুশিতেই কুপকাত হয়েছে। বেশ, তাহলে ওরা কিছু বললে আমি ওদের আপনাদের কাছেই বরং পাঠিয়ে দেব। একদম, এখন চলি। হ্যাঁ, দাদু এবারে গুনগুন করে গান ধরে ধীরে ধীরে এগিয়ে গেলেন। বেশ কিছুক্ষণ এগোনোর পর হঠাৎ দাদুর কানে ভেসে এলো পায়ের শব্দ। মনে হলো তার পিছনে কেউ আসছে। দাদু সেদিকে না তাকিয়ে রাস্তার একপাশে একটু সরে গিয়ে হাঁটতে লাগলেন, যাতে পিছনের লোকটা এগিয়ে যেতে পারে। তিনি ধীরে গতিতেই চলছিলেন বুঝলি, কিন্তু আশ্চর্য বিষয় হলো তিনি সরে যাওয়ার পরেও কেউ তার সামনে এলো না। পায়ের শব্দটা ঠিক তার পিছনেই রয়ে গেল। দাদুও নিচের গতিতেই হাঁটতে থাকলেন। একটু পর তার মনে হলো পায়ের শব্দ যেন আরও বেড়েছে, আর একজন নয়, যেন দুজন তার পিছন পিছন হাঁটছে। দাদুর ভুরু কুঁচকে গেল, তবু ভয় পেয়ে তিনি পিছন ফিরে তাকালেন না, ধীরে ধীরেই এগোতে থাকলেন। কিন্তু কয়েক মুহূর্ত পর তার বুকের ভেতরটা কেঁপে উঠল। মনে হলো আর দুজন নয়, কম করে 3জন তার পিছন পিছন আসছে। এবারে যেন গলা শুকিয়ে গেল দাদুর। সর্বনাশ, চোর ডাকাত নাকি? তার কাছে তো তেমন কিছুই নেই, কিন্তু যদি কিছু না পেয়ে ওরা রাগের চোটে তাকে মেরে ফেলে, এই ভাবনায় তিনি প্রাণপণে হাঁটার গতি বাড়ালেন। তারপর
তারপর যা ঘটলো তা আরও ভয়ঙ্কর। দাদু স্পষ্ট বুঝতে পারলেন তার পিছনে 3 জনেরও বেশি লোক আছে। তারাও তারই সঙ্গে হাঁটার গতি বাড়িয়েছে। দাদু আর নিজেকে সংযত রাখতে পারলেন না, প্রাণপণে ছুটতে শুরু করলেন। পিছন থেকেও স্পষ্ট শোনা যাচ্ছিল দৌড়ের শব্দ। ওরাও দাদুকে ধাওয়া করে ছুটে আসছে। কিন্তু ছুটতেই হঠাৎ একটা ছোট পাথরের হোঁচট লেগে দাদু হুমড়ি খেয়ে পড়লেন মাটিতে। ঠিক সেই মুহূর্তেই তিনি অনুভব করলেন অনেকেই তার পিছনে এসে দাঁড়িয়েছে। তারা যেন ঝুঁকে পড়েছে দাদুর ওপর। কাঁপতে কাঁপতে দাদু পিছন ফিরে তাকালেন আর স্তম্ভিত হয়ে গেলেন। তার পিছনে কেউ নেই, চারপাশ একবারে ফাঁকা। তিনি রীতিমতো অবাক হলেন। আশপাশে কোনো গাছপালা নেই লুকোনোর মতো কোনো জায়গা। খোলা স্থানে এত লোক এক মুহূর্তে অদৃশ্য হয়ে যেতে পারে না। তবে কি ভুল শুনেছিলেন? ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে তিনি কিছুক্ষণ স্থির হয়ে চারিদিকে তাকিয়ে রইলেন। না, সত্যিই তো কেউ নেই। তবে সবটা কি তার মনের ভুল, নাকি হঠাৎ করে তার মাথাই খারাপ হয়ে গেল? এখনই মুখ চোখে একটু জল দেওয়া দরকার, এই ভেবে তিনি ধীরে ধীরে কোনো রকমে উঠে দাঁড়ালেন। কাছাকাছি চাঁদের আলোয় তিনি একটা পুকুর দেখতে পেলেন। তিনি সেই দিকে এগিয়ে গিয়ে উবু হয়ে বসে মুখে আর ঘাড়ে জল দিতে লাগলেন। তবে সবে তিনি একটু স্বস্তি পেয়েছিলেন, কিন্তু ঠিক তখনই তার কানে এলো বুদবুদের শব্দ। মনে হলো কেউ বা কারা যেন জলের তলায় শ্বাস নিচে জল থেকে উঠে আসছে। বিস্ময়ে দাদু তাকিয়ে দেখলেন পুকুরের জলের কেবল এক জায়গায় নয়, একের পর এক নানা জায়গায় বুদবুদ উঠছে। প্রথমে একটি, তারপর আরেকটি। ক্রমে জলের ওপর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ল অস্বাভাবিক নড়াচড়া। সেই দৃশ্য দেখে দাদু পাথরের মতন স্থির হয়ে গেলেন। চোখ তার প্রায় কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। এরপর রূপলি জ্যোৎস্নায় তিনি ভয়ঙ্কর এক দৃশ্য দেখলেন। জলের তলা থেকে ধীরে ধীরে কারা যেন উঠে আসছে। ক্রমেই তাদের মাথার উপরিভাগ দৃশ্যমান হচ্ছে। একে একে 5টা মাথা উঠে এলো জল থেকে। মুখগুলো তাদের স্পষ্ট নয়, বলা যায় তারা যেন ছায়া শরীর, কিন্তু তাদের চোখগুলো আগুনের মতন জ্বলজ্বল করছে। দাদুর যেন হুঁশ ফিরল। তিনি পালাতে উদ্যত হতেই ছায়ামূর্তিগুলো ঝড়ের বেগে তার দিকে ছুটে এলো। দাদু দৌড়াতে যাবেন এমন সময় তার পা চেপে ধরল একটা কালো বিভৎস হাত। দাদু প্রাণপণে নিজেকে সেই বাঁধন থেকে ছাড়ানোর চেষ্টা করলেন, কিন্তু সেই শক্ত বাঁধন থেকে তিনি কিছুতেই মুক্তি পেলেন না। ধীরে ধীরে অজস্র হাত তার পা ধরে টানতে শুরু করলো। দাদু দেখলেন 5টা ছায়ামূর্তি গোঙাতে তাকে চেপে ধরেছে আর জলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাদের সেই পৈশাচিক গোঙানির মধ্যে মিশে আছে চাপা ক্রোধ। দাদু তখন প্রায় বাঁচার আশা ছেড়েই দিয়েছিলেন, কিন্তু রাখে হরি আর মারে কে। ঠিক সেই মুহূর্তেই তিনি শুনতে পেলেন একজন পরিচিত কণ্ঠস্বর। ওই বাবুকে ছেড়ে দে তোরা। দাদু মুখ তুলে দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছে সেই চপের দোকানের লোকটা। ছায়ামূর্তির দিকে তাকিয়ে সে কঠিন স্বরে বলল, নোলা কম নয় তোদের? একটা দিন তেলে ভাজা খেতে পাসনি বলে এত রাগ? মরে গিয়েও তোদের লোভ গেল না? না, এখনই ওনাকে ছেড়ে দে বলছি, নইলে কাল থেকে তোরা তোদের খাওয়ার খোরাক পাবি না, কিন্তু এই বলে দিলুম। ছাড় বলছি, ছাড় ওনাকে। তার কথা শেষ হতেই ছায়ামূর্তিগুলো ধীরে ধীরে দাদুর পা ছেড়ে দিল। একে একে তারা জলে নেমে মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে গেল। দাদু তখন আর দাঁড়াতে পারলেন না। হামাগুড়ি দিয়ে কোনো ক্রমে উঠে দোকানদারের কাছে এসে তাকে জড়িয়ে ধরে বললেন, আজ তুমি না থাকলে আমি মরেই যেতাম, কিন্তু এরা কারা? কেন এরা আমার পিছু নিয়েছিল? ওরা ভূত, যাকে বলে অতৃপ্ত আত্মা। দোকানদার নিচু গলায় বলে চলল, এই দোকান যবে থেকে খুলেছি তবে থেকেই রাত হলে ওরা আমার কাছে আসে। তাই প্রতিদিন আমার শেষ কয়েকটা আলুর চপ আমি ওদের জন্য তুলে রাখি। ওরা কারো কোনো ক্ষতি করে না, শুধু এই চপগুলো নিয়ে চলে যায়। সেই কারণেই আজ আপনাকে ওদের ভাগের চপ খেতে বারণ করেছিলাম, কিন্তু আপনি তো শোনেননি।
আপনি চলে আসার পরই ওরা এলো আমার দোকানে। আরে সেই আমার চপের ঝুড়ি ফাঁকা দেখি আমাকে বিরক্ত করতে শুরু করলো। কত করে বোঝালাম, কিন্তু হতচ্ছাড়া ভূতগুলো তো বুঝতেই যায় না। চপ পাইনি বলে দাপাদাপি করতে থাকে আমার দোকানে। রাগের মাথায় আমিও তখন বলে ফেলি যে আপনি ওদের চপ খেয়ে নিয়েছেন। আমি ওদের বলেছিলাম আমাকে বিরক্ত না করে আপনার কাছে যেতে। তখনই ওরা আমার সামনে থেকে উধাও হয়ে যায়। পরে বুঝলাম এতে আপনার বড় বিপদ হতে পারে। হাজার হোক ওরা তো অশরীরী, জ্যান্ত মানুষের ক্ষতি করতেও পারে। তাই আমি দেরি না করেই ছুটে এসেছি। এসে দেখি ওরা সত্যিই আপনাকে আক্রমণ করেছে। এবার দোকানদার দাদুর দিকে তাকিয়ে দৃঢ়স্বরে বলল, দেখুন, আমি ওদের বলেছি যখন ওরা আপনার আর কোনো ক্ষতি করবে না। তবে তাও বলবো আপনি এখনই পালান, আর যাওয়ার সময় পিছনে ফিরে দেখবেন না যেন। আর তুমি? আমি আবার ফিরে যাব দোকানে, চিন্তা করবেন না আমায় নিয়ে। আমি ওদের খাবারের খোরাক জোগাই, তাই ওরা আমার কোনো ক্ষতি করবে না। আপনি আর দেরি করবেন না, যান পালান। দাদু আর এক মুহূর্তও দাঁড়ালেন না। দোকানদারের কথা শুনে তিনি ছুটতে শুরু করলেন। যতক্ষণ না সামনে দিদির শ্বশুরবাড়ির অবয়ব চোখে পড়ল, ততক্ষণ তিনি আর থামলেন না। তবে এখনো গল্প শেষ হয়নি। পরের দিন সকালবেলা দাদু নিজের দিদি আর জামাইবাবুর কাছে আগের রাতের পুরো ঘটনাটা খুলে বললেন। শুনে জামাইবাবু প্রথমে অবাক হয়ে গেলেন আর জিজ্ঞেস করলেন, তুমি কি ওই শ্মশানতলার চপের দোকানটার কথা বলছো শঙ্কর? হ্যাঁ? তোমার কোনো ভুল হচ্ছে না তো? না না, একদম না। আমি যা দেখেছি তাই বলছি। কাল রাতে ওই দোকানদার না থাকলে আজ আজ আপনারা আমায় আর দেখতে পেতেন না। কিন্তু এটা কি করে সম্ভব? শ্মশানতলার চপের দোকানের লোকটা তো আজ থেকে প্রায় 3-7 আগেই মারা গেছে। তাহলে কাল তুমি যাকে দেখলে সে কে? ওখানে তো আর কেউ চপের দোকান খোলেনি। তবে কি? কথাটা শেষ করার আগেই তিনি থেমে গেলেন। দাদুর মুখও না শুকিয়ে গেছিল, গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। এই ঘটনার কোনো ব্যাখ্যাই তিনি খুঁজে পেলেন না। সেই রাতে তার সঙ্গে ঠিক কি হয়েছিল, কেন হয়েছিল, তার উত্তরও তার কাছে কোনোদিন পাননি। এই পর্যন্ত বলেই হারু গল্পটা শেষ করল। আমাদের কারোর মুখ থেকে আর কোনো কথা সরছে না। হারুর বলার ভঙ্গি নাকি ঘটনাটার অদ্ভুত ব্যাখ্যাহীন রূপ আমাদের ওপর কোনটা বেশি প্রভাব ফেলেছিল তা বোঝা মুশকিল। তবে গল্পটা শুনে আমাদের সত্যিই ভয় লেগেছিল। বিশেষ করে আমরা তখন শ্মশানের একেবারে কাছেই একটা চায়ের দোকানে বসে তেল ভাজা খাচ্ছিলাম। গল্পটা যেন আমাদের বাস্তবের সঙ্গে অদ্ভুতভাবে মিলে যাচ্ছিল। সেই অনুভূতিটা ছিল এক ধরনের অস্বস্তিকর শিরশিরে আতঙ্ক, যা আমার বুকের ভেতরটাকে বরফের মতো শীতল করে তুলেছিল। কিন্তু হঠাৎ ভোম্বল হেসে বলে উঠল, এ তো কিছুই নয় বাবুরা, এর থেকেও ভয়ের ঘটনা আমার এই চপের দোকানেই ঘটেছে। হ্যাঁ, বিজন পুনরায় কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, তাই নাকি? কবে? তখন আমার বয়স একটু কম। আমার বাবা আমায় নিয়ে তখন দোকানে বসতো। ভূতের উপদ্রব নাকি রে? ভূত বলে ভূত, খাঁটি ভূত। এই, তুই নিজে দেখেছিস? গো দাদা, চোখের সামনে দেখেছি। তাই নাকি? তাহলে বল না, তোর গল্পটাও শুনি। আমি ওদের আগ্রহ দেখে তাড়াতাড়ি বলে উঠলাম, না না, এখন নয়, বৃষ্টিটা ধরেছে। এই সুযোগে চল আগে শ্মশানে গিয়ে দেখে আসি মরাটা পুড়লো কিনা। সেই ভালো। বল, আমরা আসছি, ফিরে এসে তোর গল্পটা শুনবো। হ্যাঁ, আহা, আচ্ছা বাবু, আসবেন।